শুরুতেই জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল ইসরায়েল, চলছে শ্রমিক ধর্মঘটের ডাক। জানিয়ে দেব ফিলিস্তিন নিয়ে এরদোগান ও সিসির সঙ্গে ফোন আলাপ সৌদি যুবরাজ ক্রাউন প্রিন্স সালমানের। এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করছে ইরান। জানিয়ে দেব চীনের সঙ্গে রেষারেষিতে জড়াচ্ছে এবার কানাডা। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এরদোয়ান। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, শ্রমিক ধর্মঘটের ডাক। বিক্ষোভে উত্তাল হয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও 6 জিম্মিকে মৃত্যুর উদ্ধারের পর নতুন করে এই বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলি বিক্ষোভকারীদের দাবি, এখনই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। একই দাবিতে সরকারের উপর চাপ বাড়াতে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির শ্রমিক প্রধান ইউনিয়ন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার রাতে ইসরায়েলি বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। 11 মাস আগে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল যতগুলো বৃহৎ সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে তার মধ্যে রবিবারের বিক্ষোভ অন্যতম। এ সময় বিক্ষোভকারী তেল আবিবের রাস্তাগুলো অবরোধ করে দেন এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান। এ সময় বিক্ষোভকারীরা এখন স্লোগান দিতে অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তির দাবি জানান। গাজায় জিম্মিদের ইসরায়েলিদের পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী হোস্টেস্ট অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এর বিবৃতিতে বলেছে, যুদ্ধ থামাতে এবং তাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনার চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহুর ব্যর্থতার ফল হল এই 6 জিম্মির মৃত্যু। এদিকে যুদ্ধবিরতির জন্য সরকারকে চাপ দিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন ফেডারেশন হিস্টারড্রুথ। গত 7 অক্টোবরের পর এই প্রথমবারের মতো বড় ধরনের পদক্ষেপ নিল তারা। ইউনিয়ন বলছে, স্থানীয় সময় সোমবার রাত 8টা থেকে বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ থাকবে। এটি ইসরায়েলের প্রধান বিমানবন্দর পরিবহন হিসেবে পরিচিত। বিমানবন্দরটি বন্ধ থাকলে দেশটির র্যাঙ্কিং এবং স্বাস্থ্যসেবা সহ অর্থনৈতিক সব প্রধান খাতই ক্ষতিগ্রস্ত হতে পারে। হিস্টারড্রুথ প্রধান আর্নব বার্নিয়ার্স ডেভিড বলেছেন, একটি যুদ্ধবিরতি চুক্তি অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদিকে ফিলিস্তিন নিয়ে এরদোগান এবং সিসির সঙ্গে ফোন আলাপ সৌদি যুবরাজের। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোন আলাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রবিবার তাদের এই পৃথক এক ফোন আলাপ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই 3 প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অন্যান্য পরিস্থিতি ও আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। ফোন কলে এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনের আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের উপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান। আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোন আলাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা একের পর এক ফিলিস্তিনিদের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছেন। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। 10 মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 94,000-এরও বেশি মানুষ। এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করল ইরান। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। রবিবার ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। এতে বলা হয়, কোনো শত্রুর হামলা নয়, বরং বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। গত 19 মে রাষ্ট্রীয় সফর শেষে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় নিহত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও অনেকেই। এই ঘটনায় ইরান জুড়ে কয়েকদিন ধরেই চলছে রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রাইসিকে। শুরু থেকেই রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে দায়ী করেন অনেকেই। কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদন দেয় দলটি। প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এর সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই বলে জানায় দলটি। এদিকে চীনের সঙ্গে এবার রেষারেষিতে জড়াচ্ছে কানাডা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের রেশারেশি পুরনো খবর, এবার সেই তালিকায় যোগ হচ্ছে কানাডার নাম। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এবার চীনের টুটি চেপে ধরতে চাইছে কানাডা। দেশটি চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির উপর শতভাগ আমদানি শুল্ক আরোপ করবে বলে জানিয়েছেন। এখানেই শেষ নয়, চীনের স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে কানাডার। পশ্চিমাদের অভিযোগ, চীন বৈদ্যুতিক গাড়ি শিল্পে ভর্তুকি দিয়েছে, নির্মাতাদের অন্যায্য সুবিধা দিচ্ছে। কানাডার এমন সিদ্ধান্তের পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কানাডার ক্রিয়াকলাপ গুরুতরভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক এবং বাণিজ্য নিয়মকে দুর্বল করে দেয়। কানাডাকে অবিলম্বে নিজের এমন ভুল সিদ্ধান্ত শুধরাবার আহ্বানও জানায় চীন। যুক্তরাষ্ট্রের পর এবার চীন হচ্ছে কানাডার দ্বিতীয় সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদার। এর আগে গেল মে মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তার চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ির উপর শতভাগ শুল্ক আরোপ করবে। এরপর ইউরোপীয় ইউনিয়ন জানায় তারা চীনের বৈদ্যুতিক গাড়ির উপর 36.3% পর্যন্ত শুল্ক আরোপ করবে। চীনের বৈদ্যুতিক গাড়ির উপর কানাডার আরোপ করা শুল্ক আগামী 1 অক্টোবর থেকে কার্যকর করা হবে, আর স্টিল অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপ কার্যকর হবে 15 অক্টোবর থেকে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাঁঠাল ভাঙলেন এরদোয়ান। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো দারুণ দক্ষতা অর্জন করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একদিকে ন্যাটো সদস্য, অন্যদিকে ঘনিষ্ঠ মিত্র হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের স্বার্থ উদ্ধারে ভয়ঙ্কর সব খেলায় মেতেছেন ইউরোশিয়ান এই নেতা। বিশ্ব নেতাদের ভূগোল বুঝিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে নেওয়ার খেলায় হয়তো তার মতো দক্ষ খেলোয়াড় এই মুহূর্তে খুব কম রাষ্ট্রপ্রধানই রয়েছেন। এরদোয়ানের এমন খেলার ফাঁদে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানা যায়, ট্রাম্পকে কথার জালে ফেলে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রভাবিত করেছে এরদোয়ান। এমন দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তার উপদেষ্টা HR ম্যাকমাস্টার। তার লেখা অ্যাট ওয়ার উইথ আওয়ার সেলভেস, মাই ট্যুর অব ডিউটি ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস বইতে এমন দাবি করেন তিনি। এসব তথ্য উঠে আসে দ্য মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। বইতে ম্যাকমাস্টার দাবি করেন, সিরিয়ায় গৃহযুদ্ধে বাশার আল আসাদ নিশ্চিতভাবে জয়ী হতে যাচ্ছেন বলে ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন এরদোয়ান। এ সময় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে সেখান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিতে ট্রাম্পকে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এর ফলে সেখানে তুর্কি সেনাদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানান এরদোয়ান। 2017 সালের 24 নভেম্বর এক ফোন কলে এরদোয়ান ট্রাম্পকে জানান, কুর্দির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা SDF-কে মার্কিন সমর্থন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ এরই মধ্যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা যেই অঞ্চলে পরাজিত হয়েছে। এই সময় পুতিনের মতো এরদোয়ানও ট্রাম্পের কাছে আসাদকে সিরিয়া গৃহযুদ্ধের নিশ্চিত জয়ী পক্ষ হিসেবে উপস্থাপন করেন। সাবেক এই মার্কিন নিরাপত্তার উপদেষ্টা জানান, ট্রাম্প নিজেও জানতেন তাকে ভুল বোঝানো হচ্ছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে অনাগ্রহের ব্যাপারটি নিয়ে ভালোভাবে খেলতে পেরেছেন পুতিন ও এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন SDF-কে অস্ত্র সহায়তা করা মানে মার্কিন অর্থের অপচয়। বইতে সাবেক এই মার্কিন উপদেষ্টার দাবি করেন, পুতিন এবং এরদোয়ান উভয় নেতাই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাকে প্রতিবন্ধকতা মনে করতেন। এমনকি ফোন কলে এরদোয়ান ম্যাকমাস্টারের বিরুদ্ধে অভিযোগও করেছেন। তিনি ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোন কল স্থাপনে দেরি করেছেন। মার্কিন নিরাপত্তার উপদেষ্টা আরও লেখেন, ট্রাম্প সেই সময় এরদোয়ানকে একটি ব্যক্তিগত ফোন নাম্বার দেওয়ার কথাও জানান, যাতে তুর্কি প্রেসিডেন্ট যে কোনো সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বাধা ছাড়াই যোগাযোগ করতে সক্ষম হয়।